তো শুরু করা যাক। আমরা একটু কম সময়ের ভেতরে শেষ করার চেষ্টা করব। অরবিটাল সম্পর্কে, অরবিটাল সংকরণ তোমাদের এত কঠিন লাগে, এটা আগে জানলে আমি আগে একটা ভিডিও ক্রিয়েট করে রাখতাম। তো যেহেতু এখন জানছি, এখন এই টপিকটাকে সহজ করার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরে বসে বসে দেখবা যে আমি কি বলতেছি। নোট করা লাগবে না, আমি পিডিএফটা দিয়ে দিব না, হাতের লেখা বাদ তোমরা একটু হাতের লেখাটাকে কনসিডার করে নেবা। ঠিক আছে। আচ্ছা, তো অরবিটাল সংকরণ যেটাকে বলে হাইব্রিডাইজেশন, আমার প্রত্যেকটা কথাকে মাথায় রাখবা। যেগুলো খাতায় লেখা নাই, আমার কথাগুলা জরুরি মনে হবে, সেগুলো নোট করে নিবা। ঠিক আছে। হ্যাঁ, অনেকে বলবা যে কি দামি কথা বলবে যে নোট করে নিব। হ্যাঁ, দামি কথা নাও হইতে পারে, করলে করতে পারো, না করলে নাও করতে পারো, বাদ দাও। তো অরবিটাল সংকরণ, সরি, সংকরায়ন, আমি শুরুতেই মিস্টেক করে ফেলছিলাম। অরবিটাল সংকরায়ন বা হাইব্রিডাইজেশন সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা তোমরা বই থেকে পড়বা, কিন্তু আমি বুঝাই বলে দিব এখন, তোমরা বই থেকে পড়ে নিবা, বই যেভাবে আছে আমি যা বলবো তাই আছে, জাস্ট একটু সুন্দর করে সাজিয়ে লেখা আছে। আমরা জানি আমাদের বিভিন্ন ধরনের অরবিটাল আছে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। তো এইগুলার যে আলাদা আলাদা শক্তি আছে, আমরা জানি এটা কিভাবে বের করি, ওই যে এন প্লাস স্মল এল, এই সূত্র দিয়ে আমরা শক্তি পরিমাপ করি, এস পি ডি এফ এর। ঠিক আছে। তো এস এর ক্ষেত্রে এল এর মান, এই যে এল এর মানগুলো, এস এর ক্ষেত্রে 0, পি এর ক্ষেত্রে হয় 1, ডি এর ক্ষেত্রে হয় 2, এফ এর ক্ষেত্রে হয় 3। তো এইগুলোর ভিন্নতার কারণে মাঝে মধ্যে কয়েকটা অরবিটালের শক্তি সমান হয়ে যায়, আবার কয়েকটা অরবিটালের শক্তি কম বেশি হয়, মানে শক্তির পার্থক্য থাকে অরবিটাল গুলাতে। তো এখন কথা হলো যে অরবিটালগুলোর যে এই শক্তির পার্থক্য, সেই পার্থক্যটাকে আমরা রিমুভ করব। মানে রিমুভ করবো কথাটা আসলে সত্যি না। তোমরা এই যে অনলাইনে এখন যা চলতেছে, যে তোমরা পিওর ফিজিক্স, পিওর কেমিস্ট্রি শিখতে যাইতেছো, তো এইগুলা শিখলে আসলে তোমার এইচএসসি পাস করা হবে না। তো এখন আসলে এইচএসসি পাস করে যাও, তারপর যে কোনো একটা ভার্সিটিতে পিওর ফিজিক্স শিখতে চাইলে ফিজিক্স নিয়ে পড়বা, পিওর কেমিস্ট্রি শিখতে চাইলে কেমিস্ট্রি নিয়ে পড়বা। ঠিক আছে, আমার যতটুকু জ্ঞান আছে আমি ততটুকু থেকে বলার চেষ্টা করতেছি। পিওর ফিজিক্স, পিওর কেমিস্ট্রি শিখে যদি এইচএসসি দিতে যাও, তাহলে পাস করা সম্ভব হবে না। ঠিক আছে, তোমাকে ডিরেক্ট আর কি এই যে ন্যাশনালে ভর্তি হতে হবে, আর কি, আর কিছু না। তো চলো, আম, সংজ্ঞাটা দেখে নিবা, যে আমরা সংজ্ঞাটা সম্পর্কে বলি নাই। সংজ্ঞাটা হলো, এই যে আমাদের বিভিন্ন শক্তির অরবিটাল থাকে, এই বিভিন্ন শক্তির অরবিটাল গুলাকে আমরা এক জায়গায় মিশ্রিত করে সমশক্তির অরবিটাল বানাই ফেলবো, সবার শক্তি সমান বানাই ফেলবো। এই কাজটাকে মূলত অরবিটাল সংকরায়ন বলে, বা অরবিটাল হাইব্রিডাইজেশন বলে। তো এটা আবিষ্কার করা হয়েছিল 1931 সালে। আবিষ্কার করেছিল কে? লিনাস পলিং। ঠিক আছে, লিনাস পলিং, নট পাউলি, ইটস পলিং। তো 1931 সালে আরেকটা জিনিস হয়েছিল, কে কে জানো আমাকে বলে দিবা। 1931 সালে আরেকটা জিনিস হয়েছিল, যারা জানো বলবা, না জানলে বাদ, চলো। হয়েছিল বাদ দাও। তো শঙ্কর অরবিটালকে আমরা দেখি এরকম, যে একটা ত্রিশূলের মতো, এটাকে সাই বলে, ত্রিশূলের মতো আকৃতি দিয়ে শঙ্কর অরবিটালকে বোঝানো হয়। এটা দরকার নাই, ফাও জিনিস। এখানে আসো, শঙ্করায়ন নির্ণয়। শঙ্করায়ন কিভাবে নির্ণয় করবা? জাস্ট এটা হলো আমাদের 1 নাম্বার টপিক। তোমার সামনের দিন যে পরীক্ষা আছে ফার্স্ট পেপার, ওইটাতে কাজে লাগার জন্য 1 নাম্বার জিনিস এটা। তো শঙ্করায়ন নির্ণয় কিভাবে করে, আগে এগুলোতে মার্ক করে নিবা। মানে কিছু সংখ্যা লিখবো, এখানে দেখো, এখানে এস একটা, পি একটা, কয়টা অরবিটাল আছে? 2টা, এখানে লেখো 2। এখানে এস একটা, পি 2টা, কয়টা অরবিটাল আছে? 3টা। এখানে এস একটা, পি 3টা, কয়টা অরবিটাল আছে? 4টা। এটাতেও 4টা অরবিটাল আছে, এস একটা, পি 2টা, ডি একটা, 4টা অরবিটাল টোটাল। এখানে আছে একটা, 2টা, সরি, একটা আর 3টা, 4টা, একটা 5টা অরবিটাল। এখানে আছে 6টা, এখানে আছে 7টা, এখানে আছে 8টা। আচ্ছা, 8টা না, এখানেও 6টাই আছে। ঠিক আছে, এটা সেম জিনিস। সো এইটাকে একটু মাথা থেকে বাইরে রাখবা, এটাকে মাথা থেকে বাইরে রাখবা, আমি একটু পরে বলছি কারণ কি। এই দুইটা জিনিস সেম, কিন্তু এই ডি টুটাকে সামনে কেন লিখলাম? সামনে লিখলাম ওই যে জটিল যৌগের সংকরায়নের ক্ষেত্রে তুমি দেখবা মাঝে মধ্যে কিছু কিছু যৌগের ক্ষেত্রে এইটা আসে আনসার, আর কিছু কিছু যৌগের ক্ষেত্রে এইটা আসে আনসার। ঠিক আছে, জটিল যৌগের ক্ষেত্রে মূলত এই যে এইগুলা, এটা এগুলা মূলত জটিল যৌগের ক্ষেত্রে এই ধরনের সংকরায়নগুলো আসে। তুমি এখন যে সংকরায়ন শিখবা, এগুলা জটিল যৌগের না। ঠিক আছে, এগুলা জটিল যৌগের না, এগুলা হলো কি সরল যৌগের, আমরা যে যৌগগুলো নিয়ে পড়াশোনা করি নর্মালি। ঠিক আছে, এই 3টা। আর এগুলা হলো জটিল যৌগের ক্ষেত্রে। তো এখন দেখো এই সংখ্যাগুলো কেন লিখলাম। তুমি সংকরায়ন বের করার জন্য কিছু কাজ করবা, করে এখানে একটা সংখ্যা আসবে আনসার। ঠিক আছে, তুমি সংখ্যাটা মিলাই দেখবা যে এখানে কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলে ওই সংকরায়ন, মানে ওই যৌগটার সংকরায়ন ওইটা। ঠিক আছে, তুমি একটা যৌগের বলবে যে অমুক যৌগ, এ একটা যৌগ, এর সংকরায়ন নির্ণয় করো, এর কিছু জিনিস আমরা নিব, নিয়ে কাজ টাজ করে এখানে একটা সংখ্যা আসবে। সংখ্যাগুলো এখানে সাথে মিলাই দেখবা যে কোনটার সাথে মিলতেছে। ধরো সংখ্যাটা আসলো 4, 4 আসলে তুমি ধরে নিবা যে যৌগের সংকরায়ন বের করছো সেটা হলো sp3। বাংলা কথা বুঝতে পারছো? ঠিক আছে, যদি বুঝতে পারো মানে তুমি এ যৌগের সংকরায়ন বের করে দেখলা সংখ্যা আসছে 4, 4 সংখ্যাওয়ালা সংকরায়ন কোনটি? sp3। তার মানে এ যৌগের সংকরায়ন হলো sp3। এটা মানে তুমি বলবা 4 আসলে তো এটাও নিতে পারি, এটাও নিতে পারি, কেন sp3? আমি বলছি না আগে, এটা হলো জটিল যৌগের ক্ষেত্রে। গতদিন প্রথম ভিডিওটা দিয়েছিলাম জটিল যৌগের, এটা জটিল যৌগের ক্ষেত্রে। আর এটা হলো কি, এটা হলো আমাদের নরমাল যৌগগুলা, যেগুলো নিয়ে আমরা এতদিন ধরে পড়াশোনা করতেছি, ওই যৌগগুলো নিয়ে। ঠিক আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, তারপর কি বলতে পারো আরো যেগুলো আছে, হাইড্রোজেন সালফাইড, পানি, এগুলো যে কোনো ধরনের যৌগ হতে পারে। তো চলো আমরা একটু প্র্যাকটিস মোডে চলে যাই। প্র্যাকটিস মোডে চলার জন্য আমার খাতাটাকে পুরোটা খুলতে হবে। হ্যাঁ, তো এখন আমরা প্রথমত, আচ্ছা খাতাটা তো পুরোটাই দরকার লাগবে। প্রথমত দেখো, আমরা এখানে অ্যামোনিয়ার সংকরায়নটা নির্ণয় করব। তো দাগ দাও, সবার শুরুতে একটা বড় করে দাগ দিয়ে দিবা, যারই সংকরায়ন নির্ণয় করো, মানে
মানে যে সরল যৌগেরই সংকরায়ন নির্ণয় করো তুমি এটা বড় করে দাগ দিয়ে দিবা, নিচে দিয়ে দিবা 2, ঠিক আছে। এখন কাজ শুরু করবা। কাজ কি? এখানে দেখো, প্রথমত যে যৌগ নিছো ওইটার কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নিতে হবে। কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নিতে হবে। এখন বলবা যে এখানে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে আমি জানি না। এইটা তো জানো যে নাইট্রোজেনের 7টা ইলেকট্রন থাকে, টোটাল ইলেকট্রন 7টা। নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন 7টা। তাহলে তুমি ওই যে আমরা ক্লাস 8 এ থাকতে ডায়াগ্রামগুলো আঁকতাম যে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে 8টা থাকার কথা, কিন্তু নাইট্রোজেনের থাকে 5টা। এই যে টোটাল 7টা হয়ে গেল না, 1 2 3 4 5 6 7। তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে? সর্বশেষ শক্তি স্তরে 5টা আছে। হ্যাঁ 5 বসাই দাও, প্লাস দেও। এই দেখো এখানে সূত্রে প্লাস বলা হয়েছে, প্লাস দেও। তারপর বলছে একযোজী পরমাণুর সংখ্যা, মানে ওই কেন্দ্রীয় মৌলের সাথে কি কোনো এমন মৌল আছে যার যোজনী 1? যদি থাকে সে কয়টা আছে? দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের যোজনী কিন্তু 1, আমি জানি, তোমরা জেনে নিবা না জানলে। হাইড্রোজেনের যোজনী 1, তো হাইড্রোজেন কয়টা আছে? 3টা, 3 বসাই দাও। এই যে বলছে একযোজী পরমাণুর সংখ্যা, তো যেহেতু হাইড্রোজেন একটা একযোজী পরমাণু, 3টা আছে, 3 নিয়ে নিলাম। তাহলে এখন বাই করো। এই যে এই আমি আর লিখবো না, 5 আর 3 8, 2 দিয়ে ভাগ করলে হয় 4। তো 4 সংখ্যাওয়ালা সংকরায়ন কোনটি? sp3। এই দেখো 4 সংকরায়নওয়ালা 4 সংখ্যাওয়ালা সংকরায়নগুলো হলো কি? sp3। তো আমরা sp3 হলো এই যে অ্যামোনিয়ার কি সংকরায়ন। তারপর আসো কার্বন ডাইঅক্সাইডে, সেম বড় দাগ দিবা, নিচে 2 দিবা। কেন্দ্রীয় মৌল কার্বন। এই যে আগে যেভাবে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলো বের করছি, কার্বনটাও তোমরা না জানলে বের করে নিবা, আমি জানি। কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, ঠিক আছে, 4টা ইলেকট্রন আছে। কিভাবে? ওই যে কার্বন প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে থাকবে 4টা ইলেকট্রন, কারণ কার্বনের ইলেকট্রন টোটাল 6টা, ঠিক আছে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, 4 বসাইলা, প্লাস। দেখো তো বলছিলাম একযোজী পরমাণু থাকতে হবে, অক্সিজেনের যোজনী কি 1? হ্যাঁ, কিছু ব্যতিক্রম ক্ষেত্রে অক্সিজেনের যোজনী 1 হয়, এটা পরিমাণগত রসায়নে আছে, কিন্তু এখানে অক্সিজেনের যোজনী 1 না, এখানে অক্সিজেনের যোজনী হলো 2, ঠিক আছে। তাই আমরা এখানে এখানে 2 বসাই দিবা, যে 2টা অক্সিজেন আছে বসাই দাও, তাদের অঙ্ক আসবে ভুল, কারণ এখানে 2 হবে না, এখানে কিছুই হবে না, কারণ এখানে কার্বনের সাথে একযোজী পরমাণু নাই, ঠিক আছে, একযোজী পরমাণু নাই। তাহলে 4 ভাগ 2 কত হলো? 2। তো 2 সংখ্যাওয়ালা সংকরায়নকে, এই যে দেখো 2 সংখ্যাওয়ালা সংকরায়ন হলো sp, sp বসাই দাও, ঠিক আছে। আমি 4টা উদাহরণ এখানে আনছি, 4টাই ভিন্ন ভিন্ন, ঠিক আছে, ভিন্ন ভিন্ন টাইপের। একটা পাইলা, আরেকটা পাইলা, 3 নম্বরটাতে আসো, 2 দিয়ে ভাগ দিয়ে দিলা। এখন দেখো কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন, আমরা প্রথমটা থেকে দেখে এসেছি, 5 বসাই দাও, প্লাস হাইড্রোজেন একযোজী পরমাণু আছে 4টা, বসাই দাও। এখন একটা কাহিনী দেখবা, এতক্ষণ এই যৌগগুলোর উপরে কোনো চার্জ ছিল না, এখানেও ছিল না, ঠিক আছে, জিরো চার্জ, জিরো চার্জ। এইখানে পজিটিভ 1 চার্জ আছে, তো এখানে পজিটিভ যতই থাকুক সেই সংখ্যাটাকে এখানে নেগেটিভ করে দিবা, মানে মাইনাস করে দিবা। এখানে দেখো প্লাস 1 আছে, কোনো সংখ্যা নাই মানে 1 আছে, তাহলে তুমি এখানে -1 করে দিবা, বুঝতে পারছো? এখানে যেটা থাকবে এর বিপরীত চিহ্নকে, মানে এই বিপরীত চিহ্ন দিয়ে সংখ্যাটা এখানে বসাই দিবা। তো দেখো এখানে কি করলা, 5 আর 4 9, 1 চলে গেলে হয় 8, 8 ভাগ 2 4, আবারও sp3। তার মানে আমাদের অ্যামোনিয়া যৌগমূলকটা হলো sp3 সংকরিত, ঠিক আছে। আমার হাতের লেখাটা আমি বারবার বলে দিই যে আমার হাতের লেখাটা অ্যাভয়েড করবা, কারণ এই যে ক্যামেরার সামনে লেখাটা আমার হাতের লেখা সুন্দর হয় না, এমনিতেও সুন্দর হয় না। আচ্ছা এখন এখানে আসো, এটার জন্য আমি একটু নিচে লিখতেছি, এটাকে হিজিবিজি হয়ে যেতেছে, 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। দেখো এস সালফারের সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, এটা আমি জানি, তোমরা এরকম ডায়াগ্রাম এঁকে বের করে নিবা। 2 8 6 মানে 16, তো সালফারের পারমাণবিক সংখ্যা 16, 2 8 6 আকারে বিভক্ত হবে, তো সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে। প্লাস অক্সিজেন কিন্তু একযোজী পরমাণু না, ঠিক আছে, এই এখানে 0 দিয়ে দিবা, একযোজী পরমাণু নাই এখানে। তারপর এখানে দেখো -2 আছে না, এটাকে +2 করে দিবা, শেষ, ঠিক আছে। তো 6 আর 2 হলো 8 ভাগ 2, এটাও হলো 4, মানে sp3, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা বুঝতে পারলে আমরা এখন আমাদের প্রথম পার্ট শেষ, সংকরায়ন নির্ণয়টা শেষ। যারা বুঝছো না আমাকে আবার আরেকবার জিজ্ঞেস করতে পারো, 11 মিনিট দিয়ে দিছি আমি, 5 মিনিটের টপিকে আমি 11 মিনিট দিয়ে দিছি। আচ্ছা চলো পরবর্তী 2 নাম্বার। 2 নাম্বার জিনিস হলো সংকরায়নে এই আকৃতিগুলো মনে রাখা, জাস্ট তুড়ি মারবো আকৃতি শেষ হয়ে যাবে, একটা তোমাদের কি মুখস্থ রাখতে হবে, বাকিগুলো আমি খুব দিয়ে দিব। দেখো এখানে চিত্র দেওয়া আছে, চিত্রগুলোর এই 3টা লাগতে পারে, এগুলো লাগবে না তোমাদের, যেহেতু লাস্ট মুহূর্তের জন্য আমি ভিডিওটা বানিয়ে দিয়েছি, তোমাদের এগুলো লাগবে না, বাদ, ঠিক আছে। তুমি যদি আমি যদি এটা যে শুরুর দিকে ক্লাসটা নিতাম, আমি অবশ্যই এগুলো বলে দিতাম, এগুলো বাদ। এখন দেখো sp, আমি রে ভাই বুঝার জন্য বলতেছি, এইটা s এইটা p, তোমরা কেউ সিরিয়াসলি নিয়ে নিও না, জাস্ট মনে রাখার জন্য। এই 2টা অরবিটাল যদি এমনি থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হলো একটা সরলরেখা, এখানে আসলে s, এখানে আসলে p না, আমরা যদি এর একটা যোগ নেই তাহলে বুঝাইতে পারতাম, বাদ দেব, জাস্ট sp হলো 2টা না, 2 মাথায় থাকবে, একটা সরলরেখা গঠন করবে, এটা মনে রাখো, ঠিক আছে। কারণ একটা সরলরেখা গঠন করতে তো 2টা বিন্দুর দরকার, এই যে 2টা বিন্দুর দরকার, এই যে 2টা বিন্দু দিয়ে আছে, তো এর আকৃতি কি? সরলরৈখিক, সরলরেখা না, এখানে বলে লিখছি আমি সরলরৈখিক, ঠিক আছে, আকৃতির নাম সরলরৈখিক। sp2 দেখো একটা অরবিটাল, আর মানে একটা অরবিটাল আর p আছে 2টা অরবিটাল, মানে টোটাল এখানে 3টা অরবিটাল আছে। তো 3টা অরবিটাল কি তৈরি করবে রে ভাই? 3টা অরবিটাল ত্রিভুজ তৈরি করবে, 3 মানে 3, এখানে 3টা অরবিটাল
কমন জিনিস, এটা সমতলীয় ত্রিভুজ হইতে পারে, কিন্তু ত্রিভুজ তৈরি করবে। পরে আসো, একটা অরবিটাল আর তিনটা পি অরবিটাল, টোটাল 4টা অরবিটাল। 4টা অরবিটাল অবশ্যই চতুস্থলকীয় আকৃতি দিবে, চতু মানে 4। চতুস্থলকীয় বলতে 4টা তল বোঝাইতেছে, এটা 4 বোঝায়, এটাও 4 বোঝায়। কঠিন কি? এখন এইখানে আসো, এখানে এটা মানে এইখানে সবগুলোই আমি ঠিক বানাইছি রে ভাই, আমি জানি না অন্য কেউ এই ট্রিকে পড়াইলে পড়াইতে পারে, কিন্তু এই ট্রিকটা যদি কেউ বলে দেয় আমি কান কেটে তোমাদের হাতে দিয়ে দিব, ঠিক আছে? মানে আমার ক্লাসের আগে যদি কেউ বলে দেয় তাহলে আমি কান কেটে হাতে দিয়ে দিব। এই যে এই আকৃতিটার নাম হলো সমতলীয় বর্গাকার। আচ্ছা, সমতলীয় ইংলিশ নামটা হলো প্লেন, মানে সমতলের ইংলিশ নামটা হলো কি? প্লেন, ঠিক আছে? আর বর্গ মানে কি? স্কোয়ার। এই দেখো, প্লেনের পির উপর স্কোয়ার দিয়ে দিলা, তার মানে সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার পি দ্বারা প্লেন মনে রাখবা, প্লেন স্কোয়ার, প্লেন স্কোয়ার, ঠিক আছে? প্লেন স্কোয়ার, সমতলীয় বর্গাকার, প্লেন স্কোয়ার, সমতলীয় বর্গাকার। আশা করি পারবা এই আকৃতিটার নাম। তারপর দেখো, ত্রিকোণাকার দ্বি পিরামিড। আচ্ছা, ত্রিকোণ, ত্রি মানে হলো 3 আর দ্বি মানে হলো কি? 2। তো 3 আর 2 যোগ করে কত পাও রে ভাই? 5 পাও। এই দেখো তো, এস একটা, পি 3টা, ডি একটা, কয়টা হলো? 5টা অরবিটাল হলো কিনা? এই গরমের মধ্যে ফ্যানটা অফ করে ক্লাস নিতেছি, তাও দেখো যে ভিডিওটা অফ হয়ে গেছিল। আচ্ছা দেখো, এটা কথা বললাম না, এই যে এখানে 5টা অরবিটাল আছে, এস একটা, পি 3টা, ডি একটা। 1 আর 3 হলো 4 আর 1 হলো 5, এই যে 5। আর এখানে বলে দিছে 3 মানে হলো 3, ডি মানে হলো 2, তাহলে এই 3 আর 2 যোগ করে পাওয়া যায় 5, এখানে দেওয়া আছে 5। দেখি দেখেই 2 মিনিট কি 1 মিনিট কি 10 সেকেন্ড অপেক্ষা করলে তোমার পাপ হয়ে যাবে এখানে, ঠিক আছে? পরে আসো, এই বলছিলাম না শুরুতে যে একটা জিনিস মুখস্থ রাখতে হবে, তোমরা দয়া করে যে এই জিনিসটা একটু মুখস্থ করে ফেলো, এই জিনিসটা একটু মুখস্থ করে ফেলো। আর বাদ দাও, মুখস্থ কেন করবা? সবগুলা যদি পারো, এই সবগুলা থেকে যদি একটাও না থাকে তাহলে আনসার হবে অষ্টতলকীয়। বুঝতে পারছো? এই সবগুলা থেকে যদি একটাও না থাকে তাহলে আনসার হবে অষ্টতলকীয়। বাদ দাও, মুখস্থ করা লাগবে না। এইটাতে আসো, এটা কি বলছে? পঞ্চভুজীয় দ্বিপিরামিড। পঞ্চ মানে 5 আর দ্বিপিরামিড বলতে 2, তো 5 আর 2 যোগ করলে কি হয়? 7। এখানে দেখো, এস একটা, পি 3টা, ডি 3টা, 3 3 6 আর 1 হলো কি? 7। এই দেখো 7, এই দেখো 7। পারবা কিনা বলো? এখন বলবা যে এটা কি? এটা পারবা? একটু টাইম দিই, বেশি তাড়াহুড়া না করি। হ্যাঁ, আশা করি পারবা। তো এই জিনিসটা যদি মনে রাখতে পারো যে এই জিনিসটা সেম, জাস্ট ডি টু আগে পেছনে ছিল, ডি টু এখন সামনে চলে আসলো। এখন তোমরা বলবা এই দুইটার মধ্যে পার্থক্য কি, যে আলাদা লিখলাম কেন? এই দুইটার মধ্যে পার্থক্য তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি জটিল যৌগের সংখ্যায়নটা করতে পারবা। ঠিক আছে? জটিল যৌগের সংখ্যায়নগুলো করতে পারলে এগুলো বুঝে যাবে। আমি এই ভিডিওতে আর এটা আলোচনা করতেছি না ভাই। যদি কারোর যে মনে হয় যে এটা জানা দরকার, আমাকে একটু জিজ্ঞেস করে ফেলে কষ্ট করে, আমি বলে দিব না। আচ্ছা, এখানে আসো, 3 নাম্বার 2 নাম্বার টাইপ শেষ। বুঝতে পারছো সব আকৃতিগুলা? আশা করি বুঝতে পারছো। এই যে এফপি, এফপির আকৃতি ছিল এরকম, সরলরেখা। সরলরেখা মানে কি? 180 ডিগ্রি সরল কোণ, এই যে 180 ডিগ্রি ঠাসঠাস। এফপি, এফপি টু, এফপি টু মানে কি? এফ হলো 1 আর পি হলো 2টা, মানে 3। 3 মানে কি? ত্রিভুজ আকৃতি। আচ্ছা বলো তো, ত্রিভুজ যে এই আছে না, ত্রিভুজের এই কোণগুলোর সমষ্টি যদি এটা সমভুজীয় ত্রিভুজ হয়, সমভুজী ত্রিভুজ হয়, তাহলে সমভুজী বা সমবাহু, কি বলছি, সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এগুলো সব 60 ডিগ্রি। আর এগুলো যে সব 60 ডিগ্রি হলে, যদি এদের মধ্যবর্তী মধ্যমা আঁকো, এই যে মধ্যমাগুলো যদি আঁকো, তাহলে এই অ্যাঙ্গেল গুলো হয় 120 ডিগ্রি, ঠিক আছে? এই যে 120 120 120, এত কঠিন জিনিস মনে রাখা লাগবে না, তোমরা জাস্ট মনে রেখে দিবা যে এফপি টু হলো কি 120 ডিগ্রি, কোনোভাবে এটা মুখস্থ করে নেবা। এইগুলো মুখস্থ করবা, এটা মুখস্থ করে নিবা। এখন 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 দাঁড়াও দাঁড়াও, মুখস্থ করবা। তোমাদের অনেক কিছু ট্রিক দিলাম, এই 4টা জিনিস মুখস্থ করতে বলছি, এগুলো মুখস্থ করতে বলতেছি। ভাই সংখ্যাগুলো একটা ট্রিক দিতে বলো না, সংখ্যাগুলো ট্রিক। একটা জিনিস জাস্ট ঝামেলা হইতে পারে, একটা জিনিসে ঝামেলা হইতে পারে। এই যে 94 আর 92 নিয়ে, যে 94 কার 92 কার, যার 2 আছে তার 92, আর যার 3 আছে তার 94, ঠিক আছে? 3 4 একসাথে থাকে, আর 2 যার আছে সে 2 একাই থাকে, দুইটা জায়গায় 2 থাকে, ঠিক আছে? এখন 2 দিয়ে একটু খেয়াল রাখো, এটা কিন্তু এফ, এটা কিন্তু পানি না, পানিটা কিন্তু 104, ঠিক আছে? পানিটা হলো 104। আচ্ছা, এটা মুখস্থ 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 করবা। এইটাতে একটু আসো, এই আকৃতিটা এটা কি ছিল? 1 2 আর 3, মানে এই 3 আর 2টা হলো 5টা, মানে কি? ত্রিভুজীয় দ্বিপিরামিড। ত্রিভুজীয় দ্বিপিরামিড এই আকৃতিটার 2টা কোণ থাকে, একটা হলো 120, একটা হলো 90। সমতল বরাবর যে কোণটা থাকে সেটা হলো 120, লম্ব বরাবর যে কোণ থাকে, আরে ভাই লম্ব মানে কি? লম্ব মানেই তো 90 ডিগ্রি, জি, লম্ব মানেই তো 90 ডিগ্রি, ঠিক আছে? লম্ব বরাবর যে অ্যাঙ্গেল থাকে, এটা ঠিক বললাম, এটা কিন্তু ট্রিক রে ভাই, ট্রিক, উল্টাপাল্টা কিছু বুঝছো না তোমরা। এটা হলো ট্রিক, যে লম্ব মানে কি? লম্ব মানে তো 90 ডিগ্রি, এই যে লম্বভাবে থাকলে, লম্বভাবে যে অ্যাঙ্গেল গুলো থাকে এগুলো হলো 90 ডিগ্রি, আর সমতলে যে অ্যাঙ্গেল গুলো থাকে সেগুলো হলো 120 ডিগ্রি। আশা করি এটা বুঝে ফেলছো, এগুলো মুখস্থ করে ফেলবা। এখন আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা অনেক কিছুই জানো না। এই যে এখানে আমি একটা জিনিস লিখছি, পানির 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি, ঠিক আছে? তারপর আবার নিচে দেখো এরোটা আনছি, এরো এনে লিখছি 104.28 মিনিট, 104.28 মিনিট। এখন তোমরা বলবা যে এই ডিগ্রিটা, ডিগ্রি বুঝলাম, কিন্তু এইটা তো প্রাইম, এটাকে মিনিট কেন বলতেছি? ভাই, ওই যে 9 10-এ আমি কষ্ট করে মনে করাইতে চাইতেছি, ক্ষমা করে দিও আমারে। এই যে 9 10-এ একটা জিনিস পড়ছিলা না, যে অষ্টম অধ্যায় হায়ার ম্যাথের 3টা চ্যাপ্টারে ছিল, ওইখানে তোমরা ওই ডিগ্রিকে ঘন্টার সাথে তুলনা করতা, তারপর একটা দাগকে বলতো মিনিট, তারপর 2টা দাগকে বলতা সেকেন্ড, মনে আছে? এখন প্রশ্ন করি না এগুলো এখানে কোথা থেকে আসলো, একেবারে মাই দিব। কদিন পরে পরীক্ষা, এগুলো কিছু পারে না, উল্টাপাল্টা কোয়েশ্চেন করতেছে। সেকেন্ড, আমি জাস্ট এই এই দুইটার মধ্যে পার্থক্য আর মিলটা বলতে চাইতেছি, তাই আমি এগুলো বলছি, না হলে বলার কোনো দরকার ছিল না। দেখো, এখানে যদি ঘন্টার সাথে তুলনা করো, এই যে 0.5
ঘন্টা মানে হাফ ঘন্টা, এই যে 0.5 ঘন্টা মানে হলো আধা ঘন্টা, অর্ধেক ঘন্টা। আচ্ছা আধ ঘন্টা মানে কি? 30 মিনিট না? 30 মিনিট না? এখানে 30 না দিয়ে জাস্ট 30 এর কাছাকাছি 28 মিনিট দেয়া। বুঝতে পারছো? এই দুইটা জিনিসই সেম জিনিস, জাস্ট আলাদাভাবে লেখছে। এক জায়গায় ঘন্টা লেখছে, আরেক জায়গায় মিনিট আকারে লেখছে। আশা করি বুঝতে পারতেছো। আমি এখানে টাইম দিব না। এই যে চান্দু, এটা হলো চান্দু। এই কথাটা পড়ো, আমার হাতে লেখা বাদ তোমরা একটু এভয়েড করবা। sp3 হওয়ায় মিথেনের বন্ধন কোণ এত 109.5 ডিগ্রি বা 109.28 মিনিট। আশা করি এই ডিগ্রি আর মিনিটের পার্থক্যটা বুঝতে পারছো। sp3 হয়েও তোমাদের হাইড্রোজেন সালফাইড, পানি, তারপর NH3, অ্যামোনিয়া, আর এটা হলো কি নাইট্রোজেন ফ্লোরাইড। এগুলো কি? এগুলোর বন্ধন কোণ এত হয় না কেন? এই দেখো এখানে দেওয়া আছে NF3 এর 102, তারপর হাইড্রোজেন সালফাইড এর তো বললাম 92, তারপর পানিটা 104 সামথিং। কেন 109 হয় না কেন? এও তো sp3, এরাও তো sp3। কারণ হলো এই যে এই বিকর্ষণ বলগুলা, এগুলা কি বিকর্ষণ বলের ক্রম, বড় করে লিখে নাও, বইয়ে আছে, আমি জানি না তোমরা পড়ছো কিনা আগে। বিকর্ষণ, বিকর্ষণ বলের ক্রম। বিকর্ষণ বলের ক্রম না লেখা যদি এইভাবে একটা ঠেলা ঠেলা দেয়া তাহলে বেটার হতো। তো দেখো এলপি মানে হলো লোন পেয়ার, মানে নিঃসঙ্গ যুগল, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন মানে যখন দুইটা, মিনিমাম দুইটা লোন পেয়ার ইলেকট্রন থাকবে তখন এই বিকর্ষণ বল ক্রিয়ারত হবে, কার্যকর হবে। যখন মিনিমাম একটা লোন পেয়ার থাকবে আর বাকি সবগুলা থাকবে বোন পেয়ার। আমার এই জায়গার বাংলা কথাগুলা কি বলতেছি সেগুলা কানে নাও, বুঝতে পারছো? না হলে ভেজালে পড়বা। যদি মিনিমাম দুইটা লোন পেয়ার থাকে তাহলে এই বিকর্ষণ বল কার্যকর হবে। যদি মিনিমাম একটা লোন পেয়ার থাকে আর বাকি সবগুলোই বন্ড পেয়ার ইলেকট্রন থাকে তাহলে এই বিকর্ষণ বল কার্যকর হবে। আর যদি কোনো লোন পেয়ারই না থাকে, সবগুলোই কি বন্ড পেয়ার থাকে, তাহলে এই বিকর্ষণ বল কার্যকর হবে। তো এই প্রথম বিকর্ষণ বলটা হলো সব থেকে বেশি শক্তিশালী, আর এই বিকর্ষণ বলটা হলো এর থেকে কম, এইটার থেকে কম কিন্তু এইটার থেকে বেশি শক্তিশালী, আর এটা সব থেকে কম শক্তিশালী। এখন কি বলতে চাইতেছি, এই শক্তি দিয়ে আমার হবে কি? চলো, তিনটা যৌগ দ্বারা, এখানে অনেকগুলো যৌগই আছে ব্যতিক্রমী বন্ধন কোণ দেয়, আমি তিনটা যৌগ দ্বারা দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? চলো, এখানে মিথেন দেখো, মিথেন দেখো, মিথেনকে আঁকার চেষ্টা করো, মিথেনকে আঁকার একটু চেষ্টা করবো আমি। সি, তারপর এই যে মিথেন সি, চারটা এইচ আছে। দেখো আমি কার্বনের সর্বশেষ শক্তি স্তর আঁকতেছি ভাই। আমি কার্বনের না, দেখো তোমাদেরকে এইভাবে বলে লাভ নেই, আমি সবগুলো আঁকা দেখাইতেছি। কার্বনের প্রথম শক্তি স্তর 2টা ইলেকট্রন, কার্বনের শেষ শক্তি স্তর 4টা ইলেকট্রন, ঠিক আছে? এখন এখানে একটা হাইড্রোজেন এসে লাগলো, ইলেকট্রন শেয়ার করলো। 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 এগুলো সবাই হাইড্রোজেন। আবারও বলতেছি, বারবার বলতেছি, হাতের লেখা বাদ বা বাজেই তোমরা একটু কনসিডার করবা। তো দেখো, তোমাদের সব সময় খেয়াল বা চোখ রাখতে হবে সর্বশেষ শক্তি স্তরে। এই কথা সোনার চেয়ে দামি। কি লিখতেছি সব? সর্বশেষ শক্তি স্তরে। দেখো এই জিনিসটা লিখতে গিয়ে বা বলতে গিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো নিয়ে নিলাম। এই কথাটা শোনার চেয়েও দামি। এই সর্বশেষ শক্তি স্তরে যা কাহিনী ঘটার, পর্যায়বৃত্ত ধর্মগুলার যা যা ঘটে সবই সর্বশেষ শক্তি স্তরে। এখন এত হাইলাইটেড করতেছি, বুঝতেই পারতেছো কেমন ইম্পর্টেন্ট সর্বশেষ শক্তি স্তর। এখানে ভেতর কি আছে আমার দেখার দরকার নেই, সব অফ। আমার সব কাজ হবে সর্বশেষ শক্তি স্তরে। তো এই সর্বশেষ শক্তি স্তরে কি হয়েছে দেখো তো, কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে? কোনো কি লোন পেয়ার ইলেকট্রন আছে এখানে? সবাই তো বন্ড পেয়ার, মানে একটার সাথে একটা কি বন্ধন গঠন করে ফেলছে। এই যে বন্ধন গঠন করে ফেলছে, বন্ধন গঠন করে ফেলছে, বন্ধন গঠনে ব্যস্ত। তো এখানে কোনো তুমি লোন পেয়ার নাই, তো লোন পেয়ার না থাকলে এই বিকর্ষণ বলটা কার্যকর হবে, ঠিক আছে? বন্ড পেয়ার, বন্ড পেয়ার, এই যে বিপি বিপি। আচ্ছা এখানে এসো, এই যে নাইট্রোজেন আঁকলাম, নাইট্রোজেন থেকে এদিকে একটা হাইড্রোজেন আঁকলাম, এদিকে একটা, এদিকে একটা হাইড্রোজেন আঁকলাম। এখন নাইট্রোজেনটা এই জিনিসটাকে এইভাবে ডায়াগ্রাম আকারে আঁকো। হ্যাঁ আমার স্ট্যান্ড নড়ে গেছে। দেখুন নাইট্রোজেন প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে 5টা ইলেকট্রন, 5টার মধ্যে 3টা ইলেকট্রনের সাথে 3টা হাইড্রোজেন লাগবে, এই যে 3টা হাইড্রোজেন, একটা লাগলো, তারপর আরেকটা লাগলো, তারপরে এখানে আরেকটাকে লাগিয়ে দিলাম। আমার যে এখানে ইচ্ছা ওইখানে লাগাবো রে ভাই। আর সব কাজ হবে সর্বশেষ শক্তি স্তরে। এখন দেখো সর্বশেষ শক্তি স্তরে দুইটা, মানে এক জোড়া ইলেকট্রন নিঃসঙ্গ অবস্থায় আছে, মানে একটা লোন পেয়ার আছে। তোমরা বলবা একটা কই, দুইটা তো। আরে ভাই কি বলতেছি কথা শোনো, লোন পেয়ার, যুগল বলতেছি, যুগল। লোন পেয়ার, পেয়ার মানে জোড়া, ঠিক আছে? এই যে পেয়ার, একটা পেয়ার আছে জাস্ট। লোন পেয়ার কয়টা এখানে? লোন পেয়ার এখানে একটা। একটা লোন পেয়ার হলে কোন বিকর্ষণ কাজ করবে? এই যে লোন পেয়ার বন্ড পেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার, এই বিকর্ষণ কাজ করবে এখানে। দেখো এলপি বিপি কাজ করতেছে। আচ্ছা এখন পানিতে আসো, তোমরা তোমার কথা বিশ্বাস করবে না, চলো পানি এখানে দেখাই দিই। খুবই গরম, বাপরে বাপ। তো অক্সিজেন হলো কেন্দ্রীয় মূল, অক্সিজেনের প্রথম শক্তি স্তর
দ্বিতীয় শক্তি স্তর অক্সিজেনের টোটাল 8টা ইলেকট্রন থাকে। আমার ইচ্ছা মতো আমি যে কোনো ভাবে আঁকবো। তারপর এখানে হাইড্রোজেনকে, দুইটা হাইড্রোজেন ছিল, এই যে দুইটা হাইড্রোজেন নিয়ে নিলে, দুইটা হাইড্রোজেন দেখো, একটা দুইটা তিনটা চারটা, মানে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে এখানে। লোন পেয়ার দুইটা, পেয়ার বা যুগল দুইটা, কিন্তু ইলেকট্রন তো চারটা, ঠিক আছে। আমি বলতেছি লোন পেয়ার, এখানে পেয়ার কয়টা? লোন পেয়ার, লোন পেয়ার দুইটা। তার মানে যদি লোন পেয়ার দুইটা থাকে, কোন বিকর্ষণ বল কার্যকর হয়? এই যে লোন পেয়ার বিকর্ষণ বল কার্যকর হয়। লেখো, এই যে লোন পেয়ার বিকর্ষণ, সবগুলাতে বিকর্ষণ লিখে ফেলবা। তোমরা এইগুলা পরীক্ষায় বাংলা ভাষায় লিখবা, আমি যা তোমাদেরকে মুখে বলতেছি। এটাও কি বিকর্ষণ। এখন বলো তো কি বলছিলাম, কোন এই তিনটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী? এই তিনটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী বলছিলাম না? এইটা বেশি শক্তিশালী, এই যে এটা বেশি শক্তিশালী বলছিলাম না? এই যে তাই এই এখানের দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন এই দিকে ধাক্কা দিবে বা ঠেলা দিবে, ঠেলা, এই যে বলছিলাম ঠেলা দিবে, ঠেলা, এই দুইটা এই নিঃসঙ্গ ইলেকট্রন বেশি ঠেলা দিবে, ঠিক আছে, যেহেতু এই বিকর্ষণটা বেশি শক্তিশালী, বেশি ঠেলা দেয়। এর অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি, কিন্তু বেশি ঠেলা খাইয়া ও হয়ে গেছে 104.5 ডিগ্রি। এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলোর কোনো খেয়াল নাই যে এগুলো কিভাবে ট্রিক দিয়ে মনে রাখবো বা বের করা যায় কিনা। না, বের করা গেলেও তোমাদেরকে এখন এগুলোতে পাত্তা দেওয়া চলবে না, জাস্ট মুখস্থ করতে হবে। এখন এখানে আসো, এখানে কি লোন পেয়ার বন্ড পেয়ার, মানে এর থেকে দুর্বল বিকর্ষণ বল কাজ করতেছে, তাই এর এই যে ইলেকট্রন গুলা আর লোন পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন এইটার থেকে হালকা ধাক্কা দিবে বা ঠেলা দিবে, এটাতে কম ঠেলা দিবে, ঠিক আছে, কম শক্তিশালী ঠেলাটা দিবে। তাই এটার কোনটা বেশি ভাগবে না। এটারও 109, যেহেতু sp3 সংকরায়ন, তাই 109.5 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে একটু কম ঠেলা খাইতেছে, তাই এটা 107 হয়ে যায়, 107 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে। তো এটাতে বেশি ঠেলা খাইছিল তাই 104 হয়ে গেছিল, কমে 109 থেকে কমে 104 হয়ে গেছিল। এইটাতে এটা থেকে কম ঠেলা খাইছে, তাই একটু অ্যাঙ্গেল কমছে, জাস্ট 2 ডিগ্রি কমছে, 109 থেকে 107 হয়েছে। আর এইটাতে তো ভাই কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, মানে বন পেয়ার এটা অনেক দুর্বল বিকর্ষণ বল, মানে তেমন শক্তিশালী না, তাই এখানে ধাক্কা টাক্কা খায় নাই, 109.5 ডিগ্রি থাকার কথা 109.5 ডিগ্রি আছে। তোমাদের এই ছিল টপিক গুলা, না বুঝলে আমাকে বলবা, আর আমার এই বাজে লেখার পিডিএফ দিয়ে কি করবো জানাবা, পিডিএফ লাগলে।